পুরোপুরি আজকে শ্রোতার ভূমিকাতেই ছিলাম। আর ছোটবেলায় যখন এরকম রবীন্দ্র জয়ন্তী হতো, তখন যদি কোনো বক্তার কিছু ব্যাপার থাকতো, তখনই মনে হতো যেন সাতটা কেমন কেটে গেল। কেননা তারপরে হয় আমাদের নাটক থাকতো, আর না হলে আগে কোনো শ্রুতি নাটক বা কোনো অনুষ্ঠান, তার মাঝখানে কেউ উঠে যদি বলার বা আলোচনার কেউ আলোচক হিসাবে থাকতেন, তখন আমাদের ভেতরে ভেতরে একটা রাখতে হতো। ঘটনাচক্রে সেই ভূমিকায় আমি আজকে চলে এসেছি। তো ম্যাডাম যেটা বললেন না, রবীন্দ্রনাথের চায়ের চর্চার বিষয়টা একটু ছোট্ট করে বলে দিই। ওটা 1924 সালে রবীন্দ্রনাথ যখন প্রথমবার চীন সফরে যান, প্রথমবার মানে রবীন্দ্রনাথের ওটাই প্রথম ও শেষ চীন সফর। তারপরেও 1929 সালে 1.5 দিনের জন্য একটা কানাডা যাওয়ার পথে ছিলেন, সাংহাইতে একটা ছোট্ট সময়ের জন্য ছিলেন। সেই সময়টা উল্লেখযোগ্য নয়। তো সেখানেই ওই চা চক্রে তরুণ অধ্যাপক সুসীমোর সাথে রবীন্দ্রনাথের পরিচয় হয়। সেই সুসীমও পরবর্তী সময় শান্তিনিকেতনে আসেন, 1928-29 এই সময়টা আসেন, এবং সুসীমকে সম্মান জানাতেই শান্তিনিকেতনের চা চক্রের শুরু। এবং তার পরবর্তী সময়ে এই সমস্ত বিষয়টাকে, চীনের সঙ্গে ভারতের মৈত্রীর সম্পর্কের সূত্র ধরেই 1937 সালে চীনা ভবনের উদ্বোধন হয় শান্তিনিকেতনে। এখনো আমরা জানি শান্তিনিকেতনের চীনা ভবন ভারত এবং চীন মৈত্রীর একটা উল্লেখযোগ্য সম্পর্ক। আর এই চা চক্রের কথার কিন্তু মূল যে কারিগর সে হচ্ছে কিন্তু সুসীমো। সুসীমো শান্তিনিকেতনে এলো, তরুণ অধ্যাপক, এবং রবীন্দ্রনাথের টক্স ইন চায়না যে বইটা রবীন্দ্রনাথ কিন্তু সুসীমোকেই উৎসর্গ করেছিলেন। তো চা চক্রের এই সামান্য টুকু কথাই রইল আজকে। আর এইটা তো আলোচনার সেই জায়গাও নয়, অনুষ্ঠানের তাল কেটে দেওয়ার পক্ষে আগেই বলছিলাম যে এরকম একটা আলোচককে হঠাৎ নিয়ে আসাটা মানে যথেষ্ট পক্ষে অনুষ্ঠানের তাল কেটে দেওয়ার পক্ষে বেশ ভালোই আছে। তো যাই হোক, একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই শান্তিনিকেতনই ব্যাগ, আমরা শান্তিনিকেতনের সঙ্গেই আমরা জানি এটা একটা সিগনেচার হয়ে গেছে। মানে আমরা শান্তিনিকেতনই ব্যাগটা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের এর ওই জায়গাটা রবীন্দ্রনাথের স্বপ্নভূমির যেন একটা পরিচয় বহন করে নিয়ে যায়। তো খুব আশ্চর্যের বিষয় যে শান্তিনিকেতনের ব্যাগটা কোথা থেকে এলো, মানে কবে থেকে সূচনা হলো, কিভাবে শান্তিনিকেতনের ব্যাগ এলো। আপনারা লক্ষ্য করে দেখবেন যে রবীন্দ্রনাথ বা ঠাকুর পরিবারের যত ছবি আছে, সেটা যদি জোড়াসাঁকো পাথুরিয়াঘাটা বাদ দিয়ে শান্তিনিকেতনে দেখি, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জোব্বা পরা যে ছবি আমরা দেখে অভ্যস্ত, বা অন্যান্য নাটকের বেশেও যে ছবি দেখি, বা ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যদের এবং এমনকি বিদেশি যারা এসছেন তাদের ছবিও যখন শান্তিনিকেতনে দেখা যায়, সেখানে কিন্তু ব্যাগ নেই। শান্তিনিকেতনে লক্ষ্য করে দেখবেন শান্তিনিকেতনে ব্যাগ নেই। তাহলে শান্তিনিকেতনের ব্যাগটা কোথা থেকে এলো, তার প্রচলন কিভাবে হলো? এটা খুব আশ্চর্যের ব্যাপার যে সুইডেন থেকে আইনা সেডারব্লম এসেছিলেন। তিনি একজন মহিলা এবং ইনি বয়ন শিল্পের খুব দক্ষ। 1922 সালে যখন রবীন্দ্রনাথ সুইডেন যান, তখন ওখানে হ্যামিল্টনের সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ হয়। হ্যামিল্টন পরবর্তী সময়ে তার পুত্রকে সঙ্গে নিয়ে এসে শান্তিনিকেতনে প্রায় 3 মাস ছিলেন। এই সূত্র 1922-এর এই সূত্র ধরে পরবর্তী সময় 1935 সালের একেবারে শেষের দিকে তরুণী আইনা সেডারব্লম শান্তিনিকেতনে আসেন। এবং এটা একটা মজার ব্যাপার যে আইনা সেডারব্লম তখন এটা শান্তিনিকেতনে বন্ধুত্ব গড়ে উঠেছিল। সুইডেনের আইনা সেডারব্লম, ফ্রান্সের বসনেক, এবং আমাদের ভারতের অপূর্বচন্দ্রের মেয়ে রানীচন্দ্র, রবীন্দ্রনাথের উপর অনেকগুলি বই আছে। এই তিনজনের মজার ব্যাপারটা এমন হলো যে বসনেক ফরাসি ভাষা ছাড়া কিছু জানে, সেডারব্লম সুইডিশ ভাষা ছাড়া কিছু জানে, আর এই রানীচন্দ্র সে বাংলা এবং কিছুটা ইংরাজি। এদের মধ্যে এমন একটা বন্ধুত্ব তৈরি হলো, তিনজনের কারোর কোনো ভাষা জানে না, অথচ তিনজনেই সারাদিন গল্প করে, হাত পা নেড়ে, কি কে কাকে কি বোঝাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু ভাষা কোনো অন্তরায় হচ্ছে না। সবাই দেখছে যে তিন মহিলা, তিন তরুণী নিজেদের মধ্যে সবসময় ভাব বিনিময় করছে, কোনো না কোনো ভাবে তাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকছে, অথচ তিনজন কেউ কারোর একে অপরের ভাষা জানে। আসলে ভাষাটা তো মনের হয়।
ভাষার তো কোনো বন্ধন থাকে না, এটাই বোধহয় তার প্রভাব। তো এই আইনা সেডারব্লম সুইডেন তরুণী, উনি বয়ন শিল্পে খুব দক্ষ ছিলেন। তাকে এই কারণেই শান্তিনিকেতনে হ্যামিল্টন পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথের 1922 সালের পরিচয়ের সূত্র ধরে। এবং তিনি যখন এসেছিলেন শান্তিনিকেতনের বয়ন শিল্পী, শান্তিনিকেতনের এই যে টেবিল ক্লথ, শান্তিনিকেতনের বিছানার চাদর, তার উপর বিভিন্ন কারুকার্য উনি শুরু করেন। এবং আজানুলম্বিত শান্তিনিকেতনের যে শান্তিনিকেতনী ব্যাগ, সেটা সেই সময় সেডারব্লমের হাত দিয়ে সূত্রপাত হয়। বুঝতেই পারছেন 1935-এর একেবারে শেষের দিক, 35-36, রবীন্দ্রনাথ আর মাত্র কয়েক বছর, 41-এ তার তিরোধান। ওই জন্য তখনও পর্যন্ত এটা কিন্তু ততটা জনপ্রিয় হয়নি, হলো তার পরবর্তী সময়। তাই এই আইনা সেডারব্লম, এক সুইডিশ তরুণীর হাত দিয়ে যে শান্তিনিকেতনের ব্যাগের সূত্রপাত হলো, আজও আমাদের প্রত্যেকের কাছে শান্তিনিকেতনের সেটা একটা অনবদ্য সিগনেচার, কবিগুরুর স্বপ্নভূমির যেন একটা উল্লেখযোগ্য নিদর্শন। কিন্তু এর সাথেই মিশে আছে সুইডিশ তরুণী আইনা সেডারব্লমের ভালোবাসা। আজকে এইটুকুই থাক, নমস্কার।